This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগের দাবিতে এবার পথে যুব কংগ্রেস। যুব কংগ্রেসের বিধানসভা অভিযানে রীতিমতো উত্তেজনা। ধর্মতলায় পুলিশের সঙ্গে সেই ধস্তাধস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাকরির দাবিতে চলে এসেছিলেন একেবারে রানী রাসমণি অ্যাভিনিউ চত্বর এবং সেখানেই পুলিশের তরফ থেকে ব্যারিকেড তৈরি করা হয় এবং তারপর কুরুক্ষেত্রের আকার নিয়েছে বলা চলে, রণক্ষেত্র পরিস্থিতি। এবং পুলিশ কিন্তু টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে একজন কর্মী সমর্থককে এবং এই মুহূর্তে পুলিশের সাথে রীতিমতন রণক্ষেত্রের ছবি চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে একের পর এক কংগ্রেস কর্মী সমর্থককে, মহিলা কর্মী সমর্থক, তাদেরকে কিন্তু পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। রীতিমতন রণক্ষেত্রে আকার নিয়েছে। বিধানসভা চল অভিযান ছিল লক্ষ লক্ষ চাকরির দাবিতে। তৃণমূলের ধামাধারা হয়ে গেছে পুলিশকে আমরা বলছি তোমরা উর্দি ছাড়ো এবং তৃণমূলের ঝান্ডা ধরো, কারণ মানুষের জন্য আর পুলিশ নেই। পুলিশের এটা কালচার, পুলিশ তৃণমূলের কাজ করছে, পুলিশ তৃণমূলের দালাল। অপদার্থ পুলিশ প্রশাসন। এই বাংলা জুড়ে আবাস যোজনার দুর্নীতি চলছে, এই বাংলা জুড়ে বেকারদের চাকরি নেই, এখনো অব্দি আর্জিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করতে পারেনি। এই অপদার্থ পুলিশ প্রশাসনকে অবিলম্বে পুলিশ মন্ত্রীকে রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা। তাদের কিন্তু টানতে টানতে পুলিশ প্রিজন ভ্যানে তুলছে। একের পর এক ছবি রানী রাসমণি অ্যাভিনিউ থেকে পা ধরে চ্যাংদোলা করে কিন্তু পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এবং এভাবেই কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতি এবং তারপর পুলিশ কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকদের এক এক করে আটক করছে। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন আরও একজন অয়নশীল। শর্ত সাপেক্ষে অয়নশীলের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। পুরো নিয়োগের ওএমআর শিট বানানোর বরাত পেত অয়নশীলের সংস্থা। 2023-এর 20 মার্চ অয়নশীলকে গ্রেফতার করে ইডি। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়। পাসপোর্ট জমা রাখতে হবে অয়নশীলকে, মোবাইল নাম্বার বদলাতে পারবেন না। তদন্তে সহযোগিতা করতে হবে অয়নশীলকে। ফের স্থগিত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সুপ্রিম কোর্টে স্থগিত পার্থ জামিন মামলার শুনানি। ইডি, সিবিআই এবং জেল হেফাজতে পর্যায়ক্রমে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সংক্রান্ত তথ্য জমা দিতে দেরি করেছেন আইনজীবীরা। বিচারপতি সূর্যকান্ত বলেন, গতকাল রাতে রিপোর্টের খোঁজ করলেও রিপোর্ট জমা পড়েনি। মন্তব্য বিচারপতি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন ওই রিপোর্ট শুধুমাত্র এক পাতার একটি চার্ট। চলতি সপ্তাহে বুধবার মামলার পরবর্তী শুনানি। চোখ রাখা যাক আবহাওয়ার খবরে। শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। মৌসুম ভবনের শীত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডার আশা কম। রাতে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে বেশি থাকার ইঙ্গিত। শৈত্যপ্রবাহের দাপটও কম থাকতে পারে। দেশের মতো বাংলাতেও ফিকে হতে পারে শীত। ডিসেম্বরে জমজমাট শীতের সম্ভাবনা উজ্জ্বল নয় বললেই চলে। শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। মৌসুম ভবনের শীত জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা নাকি পড়বেই না, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে বেশি থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে। যদিও কিছুদিন আগে যেভাবে ঠান্ডা পড়েছিল তাতে কিন্তু এমনটা মনে করা হচ্ছিল না। তার কারণ সময়ের আগেই মনে করা হয়েছিল যে হয়তো ঠান্ডা পড়ে গেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছিল যে শীত আস্তে আস্তে মার্চ ডিসেম্বর, কিন্তু এবার মৌসুম ভবন জানাচ্ছে যে সেই হাড় কাঁপানো ঠান্ডা এবছর অন্তত পড়বে না। আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ। তবে কি সেই শীত আর বাংলাবাসী এবারে উপভোগ করতে পারবে না? দেখো, এইবারে এটা হচ্ছে যে গোটা শীতের মরশুম অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মিলিয়ে মৌসুম ভবন যে পূর্বাভাস দেয় এটা সার্বিক সেই পূর্বাভাস। ঠান্ডা পড়বে না এমন নয়, ঠান্ডা পড়বে, কিন্তু শীতের জাকিয়ে শীত বলতে যেটা বোঝায় হাড় কাঁপানো ঠান্ডা, তার যে স্থায়িত্ব সেটা খুব একটা লম্বা হবে না। অর্থাৎ শীত বারবার মুখ থুবড়ে পড়তে পারে। যেমন এই কদিন আগে আমরা দেখলাম যে এই ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে শীত থমকে গেল, ঠান্ডা থমকে গেল, টেম্পারেচার বেড়ে গেল। এইরকম ঘটনা মানে জলীয় বাষ্প ঢুকে শীতের পথে বারবার বাধা হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ যখনই ঠান্ডা পড়বে সেটা স্প্যান খুব একটা বড় হবে না, হয়তো 2-3 দিন ঠান্ডা পড়লো তারপর আবার টেম্পারেচার বেড়ে যাবে। এইরকম একটা পরিস্থিতির আশঙ্কা করছেন আবহবিদরা। এবার গোটা দেশেই অবশ্যই তার মধ্যে বাংলা পড়ছে। যত অন্যান্যবার কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহ হয় সেটার তুলনায় একটু কম হতে পারে। অর্থাৎ শীতের শুরুতে খুব একটা ভালো খবর, ছোট ছোট স্পেলে ব্যাটিং করবে শীত। আপাতত তোমাকে ধন্যবাদ।
আচ্ছা, শাস্তে কি ফের উত্তরবঙ্গ লবির দাপটের প্রত্যাবর্তন? সোমবার WBMC এর বৈঠকে অভিজ্ঞদের উপস্থিতি ঘিরে এই অভিযোগেই সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। তিলোত্তমা কাণ্ডের পর অভিজ্ঞদেরকে কাউন্সিল থেকে অব্যাহতি দেয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। গত 6 সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তি জারি করে WBMC। এই বিজ্ঞপ্তি প্রত্যাহার হলো কবে? কিভাবে মেডিকেল কাউন্সিলের বৈঠকে যোগ নিলেন অভিজ্ঞ? কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর কাছ থেকে খবর পেয়ে এইসব প্রশ্ন তুলে সরব হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 4 মাস বাদে একটা মিটিং হচ্ছে, যাকে এই কাউন্সিলের সমস্ত কাজকর্ম থেকে বিরত করার জন্য আদেশনামা আছে। তিনি কিভাবে এলেন, কার অর্ডারে এলেন, তিনি মিটিংয়ে পার্টিসিপেট করলেন কি না, কিভাবে করলেন, কোন অধিকারে করলেন, কোনো উত্তর কিন্তু আমরা আজকে পেলাম না। ফলে আজকে আমাদের লজ্জার দিন। অভয়া তিলোত্তমা 2, 3, 4 হওয়া এটা শুধু সময়ের অপেক্ষা। আজকে যখন অভিজ্ঞদের যাকে রেজিস্ট্রার ডিবার করলেন, তার বিরুদ্ধে প্রত্যেকটা মেডিকেল কলেজের তদন্ত কমিটি সুপারিশ করেছে ব্যবস্থা নেওয়ার, সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বুঝতে পারছি যে এই যে গোষ্ঠীটা ফিরে আসা শুধু আর সময়ের অপেক্ষা। সোমবার মেডিকেল কাউন্সিলের বৈঠক ছিল, সেই বৈঠকে যোগ দেন অভিজ্ঞ দে রেজিস্ট্রার, যা স্বীকার করে নিয়েছেন। তিনি বলছেন যে বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছিল, যে নির্দেশিকা জারি হয়েছিল, নিষেধাজ্ঞা যে জারি হয়েছিল, তা প্রত্যাহার করা হয়নি। এরপরও অভিজ্ঞ দে কিভাবে আজের বৈঠকে যোগ দিলেন সেই প্রশ্নের সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসক নেতারা। তাদের স্পষ্ট বক্তব্য যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে সেটা আঁচ করেই তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন। নির্দিষ্টভাবে দুপুর 1টার বৈঠক ডাকা হলো। ঘেরাও কর্মসূচির কথা জানতে পেরে 7 তারিখ সকাল 10টায় হয়ে যায় বৈঠক। আর সেই বৈঠকে একেবারে অনভিপ্রেতভাবে হাজির হলেন অভিজ্ঞ দে। চিকিৎসক সংগঠনের নেতারা বলছেন, আসলে আরজিকর কাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং স্বাস্থ্যের যে দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত, তাদেরকে 4 মাস পরে আবার স্বমহিমায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আক্রান্ত খানাকুলের কনকপুরে 3 বছরের ছোট্ট শিশু নেহা মাঝি। চিকিৎসার খরচ প্রায় 17 কোটি টাকা। সামর্থ্য না থাকায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা তো বিভিন্ন জায়গায় বাচ্চাটাকে নিয়ে ঘুরছি এবং র্যালির মাধ্যমে চাইছি যাতে করে মুখ্যমন্ত্রী কর্ণপাত হয়, মুখ্যমন্ত্রী বিষয়টাকে একটু সাহায্য করে এবং যে কোনো দিক থেকে বাচ্চাটার ইঞ্জেকশনের একটা ব্যবস্থা করে দেয়। সেটা হলেই অন্তত বাচ্চাটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে, আমরা এটাই চাইছি। আমরা চেষ্টা করছি আগামী দিনে মুখ্যমন্ত্রীর কালীঘাটে জায়গা করার জন্য। আমরা যে প্রসেসে যাওয়ার দরকার আমরা সেই প্রসেসে যাব, যাতে অভিষেক ব্যানার্জিরও নজরে বিষয়টা আনি। তো 12.5 লাখ টাকা 2 মাসে জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। আর আমরা আজ রাস্তায় নেমেছি এই কারণে যে আমাদের মতো সাধারণ লোকের, আমরা সাধারণ কেন অন্য কারো হলেও হয়তো এত টাকা পারতো না। আমাদের গ্রামের সকলে কিছু কেমন সাহায্য করছে, সব দাদারাও সাহায্য করছে। এই ট্রিটমেন্ট নোভাটিক্স কোম্পানি একটা ইঞ্জেকশন নিয়ে এসেছে। কস্টিং তার কত, খরচ তার কত, প্রায় 17 কোটি টাকা। এই ট্রিটমেন্ট দিলে কি পুরোপুরি কিওর হবে? না, পুরোপুরি কিওর হবে না, কিন্তু তার যা যা সিমটমসগুলো এইগুলো অনেক কমে যাবে।